আজকে আমি তোমাদের পড়াবো শিল্প বিপ্লবের কারণসমূহ এবং শিল্প বিপ্লব যে হয়েছিল ইংল্যান্ডে সেই শিল্প সম্পর্কিত আবিষ্কার। শিল্প বিপ্লব প্রথম হয়েছিল ইংল্যান্ডে। এই সময়টা ছিল 18 শতকের মাঝামাঝি সময়। যে সমস্ত কারণে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে কারণগুলো হলো অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক বিপ্লব, প্রযুক্তির উদ্ভাবন এবং নবজাগরণ। এই বিষয়গুলোর কারণে ইংল্যান্ডে দ্রুত শিল্প বিপ্লব ঘটেছিল এবং সবার প্রথমে ইংল্যান্ডে ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লব ঘটেছিল। অর্থনৈতিক কারণ হচ্ছে 18 শতকের কিছু আগেই ব্রিটেনের সামন্তবাদী অর্থনীতির গতি খুব স্থির হয়ে পড়ে। পুরনো যে ভূমি ব্যবস্থা ছিল সেখানে সেই ভূমি ব্যবস্থার প্রতি কৃষক, ভূমিদাস এবং প্রান্তিক চাষিরা আস্থা হারিয়ে ফেলছিল। জমিদারগণ বাজারমুখী কৃষিনীতি চালু করা শুরু করে। তার যার কারণে কৃষিতে উৎপাদন বেড়ে যায়। কৃষি উৎপাদনে আবার ওই সময় বৈচিত্র্য দেখা দেয়। ব্রিটেনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণও দ্রুত বাড়তে থাকে। ভারতবর্ষ থেকে পণ্য সামগ্রী তারা আমদানি করে সেগুলো ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। এখানে ব্রিটেনের কথা বলা হচ্ছে। 18 শতকের শুরুতে ব্রিটেনের কৃষিতে উদ্বৃত্ত বেড়ে যায়। কেটে যায় দুর্ভিক্ষের ভয়াবহতা। চাষিরা এই সময় উৎপাদন ক্ষমতা বাড়িয়ে আরও স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করে। ব্রিটেনে যে সমস্ত অনাবাদি জমি ছিল সেগুলো চাষাবাদের কারণে সে সমস্ত অনাবাদি জমিতে শস্য উৎপাদন বেড়ে যায়। শিল্প উৎপাদনের কাঁচামাল সরবরাহ নিশ্চিত হয়। এই অবস্থায় শিল্প বিপ্লবের পথ প্রশস্ত হতে থাকে। এটা হচ্ছে অর্থনৈতিক কারণ। সামাজিক কারণে যদি আমরা দেখি তাহলে দেখব যে 15 শতকের পর থেকে ব্রিটেনের অর্থনৈতিক যে পরিবর্তন হতে থাকে তার ফলে সমাজ ব্যবস্থায়ও একটা বিরাট পরিবর্তন আসতে থাকে। ব্রিটেনের যে প্রথাগত সামন্ত ব্যবস্থা ছিল সেখানে জমিদার এবং কৃষক শ্রেণীর যে অবস্থা ছিল সেখান থেকে তাদের উন্নয়ন বা আধুনিকায়ন ঘটতে থাকে। জমিদারদের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবসা বাণিজ্য এবং হস্তচালিত শিল্পোদ্যোগের সঙ্গে জড়িত হতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কালকের পড়া কি করেছিলে? জি ম্যাম। সেক্ষেত্রে আসসালামু কোনো আলাইকুম সমস্যা ম্যাম। আছে? ওয়ালাইকুম আসসালাম। মারুফ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। কালকের ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো কি তোমরা বাসায় দেখেছো, পড়েছো? জি ম্যাম, দেখেছি কোনো দেখেছি সমস্যা ম্যাম। আছে? জি ম্যাম, জি ম্যাম। সমস্যা কিন্তু আছে? ম্যাম বইটা কিনা হলো না। বুঝি না। হ্যালো? না ম্যাম, সমস্যা তো দেখতেছি না। জি না ম্যাম। আজকে আমরা পড়াবো হচ্ছে শিল্প বিপ্লবের কারণসমূহ এবং শিল্প সম্পর্কিত কি কি যন্ত্রপাতি ওই সময় আবিষ্কার হয়েছিল যেটা শিল্প বিপ্লবের পথকে আরো প্রশস্ত করেছিল বা শিল্প বিপ্লবের গতিকে আরো গতিময়তা দান করেছিল, ত্বরান্বিত করেছিল, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। তোমাদের বইয়ে দেখো শিল্প বিপ্লবের কারণসমূহ, আমার এখানে 5 পৃষ্ঠায় আছে। শিল্প বিপ্লবের শর্তের পরে তোমরা সবাইকে বের জি, করো শিল্প বিপ্লবের আমাদের এখন 5 কারণসমূহ। পৃষ্ঠা ম্যাম। হুম।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? মুস্তাকিম, জি ম্যাম। ভালো আছো? জি আচ্ছা, ম্যাম আলহামদুলিল্লাহ। হাফিজের রোল কত জানো? হাফিজ 49। ম্যাম 49। হ্যাঁ 49। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে আমি একটু পড়ানো শুরু করেছিলাম, সেখানে আগে বলে নি যে গত ক্লাসের মানে কালকের ক্লাসে যা যা পড়া দিয়েছিলাম সেখানে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, আগে সেই বিষয়ে আলোচনা হোক। সমস্যা আছে কারো? কোনো কঠিন লাগছে? না মিস, কোনো কঠিন লাগে না। একটা কথা জিজ্ঞেস করার ছিল মিস। গতকালকে যে দুইটা দিছিলেন, 6টা পয়েন্ট দিছিলেন মিস, যে শিল্প বিপ্লবের যে 6টা শর্ত আছে, এই শর্তটা পড়ছি ম্যাডাম, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু শিল্প বিপ্লবের যেই বলতে কি বুঝো ম্যাডাম, এইটার যে মেইন সংজ্ঞাটা, এটা কালকে আমি দাগাতে পারিনি ম্যাম। আচ্ছা, মেন সংজ্ঞাটা ওইভাবে দরকার নেই, এখানে ওইভাবে সংজ্ঞা আসবে না। আমি যে দুটো পেজ স্ক্রিনশটে দিয়েছিলাম না, নিয়েছিলে? ওই প্রথম পেজ আর দ্বিতীয় পেজ, যে দুটো পেজ দিয়েছি না, ওখান থেকে সমন্বয় করে 2 নাম্বারের জন্য লিখলেই হবে। এটা আসে যে শিল্প বিপ্লব বলতে কি বুঝো, সেইভাবেই তোমরা গুছিয়ে লিখবে। এটা স্পেশাল কোনো সংজ্ঞার প্রয়োজন নেই। ঠিক আছে? ও বুঝতে আচ্ছা। পেরেছো? ম্যাডাম, আমার হ্যাঁ দুটো কোশ্চেন আছে। হ্যাঁ বলো। মধ্যযুগ মধ্যযুগ বলতে কোন সময়টাকে বোঝায় আসলে? এখানে নবজাগরণের পর থেকে, আসলে শিল্প বিপ্লবের পর থেকে ওই সময়টাকে আধুনিক যুগ হিসেবে ধরা হচ্ছে। এখন মধ্যযুগ একটা হচ্ছে, যেমন আমাদের ভারতবর্ষে যদি দেখি, যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগ একটা আছে, ইতিহাসের মধ্যযুগ বাংলাদেশে একটা আছে। আমি একটু বলে নিই। সেখানে আমরা যদি ইউরোপীয় মধ্যযুগ দেখতে যাই, তাহলে আমি যেটা ধারণা করি যে যখন রেনেসাঁ শুরু হয়েছে, রেনেসাঁর পরবর্তী সময়ে এবং স্পেশালি শিল্প বিপ্লবের সময় থেকে আধুনিকায়নের সূচনা বলা যায়। এর আগ পর্যন্ত সময়কে তোমরা মোটামুটি মধ্যযুগ হিসেবে ধরতে পারো। হ্যালো হ্যাঁ হ্যালো, ম্যাম, কি রেনেসাঁ কি? হ্যাঁ, রেনেসাঁ নিয়ে আজকে বলবো। রেনেসাঁ হচ্ছে নবজাগরণ, এই বানানটা বলবো আজকে, এটা বলবো। কেউ কিছু বলতে চাচ্ছো? বলো। ম্যাম, আরেকটা কোশ্চেন, বুর্জোয়া অর্থ কি? বুর্জোয়া হচ্ছে যে পুঁজিপতি শ্রেণী, বড় ব্যবসায়ী পুঁজিপতি শ্রেণীদেরকে বুর্জোয়া বলা হয়। যারা বড় বিজনেস করে, অনেক মূলধন বিনিয়োগ করতে পারে, পুঁজি পুঁজি যাদের কাছে আছে এরা। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছো? আচ্ছা। নাম বলো। হ্যাঁ ম্যাম, আমি বলতে ফখরুল ইমন। 102। হ্যাঁ হ্যাঁ বলো। জি জি ম্যাম। আমার এখানে নেট ম্যাম, আমি এক গ্রামে আছি তো এই জন্য নেট অনেক প্রবলেম। আর বাইরের ওয়েদার অনেক খারাপ আমার এখানে, মানে কথা কথা একদম বোঝা যাচ্ছে না ম্যাম। কথা বোঝা যাচ্ছে না? তাহলে শোনো। হ্যালো, তুমি একটু ম্যাম আমার শোনার চেষ্টা করো, তুমি লাইনে থাকো, এবং এই ক্লাসটা পরে আবার ইউটিউবে আপলোড দেওয়া হবে। যতটুকু পারো লাইনে থাকো, কারণ এই ক্লাসটা তুমি পরে শুনতে পাবে, আপলোড দেওয়া হবে, ক্লাস আজকে আপলোড দেওয়া হবে। তাই বলে তুমি ক্লাসে অ্যাবসেন্ট থাকতে পারবে না, ঠিক আছে? যতক্ষণ পারো তুমি ক্লাসে জয়েন করে থাকো। হ্যাঁ, শোনা না গেলেও পরে তুমি শুনতে পাবে, ইউটিউবে আজকে রাতের মধ্যে আপলোড দেওয়া হবে আজকের ক্লাসটা। তো তার আগে আমি আবার ইউটিউব তোমাদের চ্যানেল উদ্দেশ্যে, থাকবে ম্যাম। পড়ানো শুরু করার আগে আবার আমাদের যে মেসেজটা দেওয়া দরকার, যারা আজকে নতুন জয়েন করেছে বা কালকে শুনতে পাইনি, মেসেজটা হলো প্রথমত, আমরা যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যে তোমাদেরকে উঠিয়েছি, এটা কিন্তু পরীক্ষা ছাড়াই, তাই নয় কি? সবাই কি একমত? জানো তো যে আমরা বার্ষিক পরীক্ষা না দিয়েই সবাই সেকেন্ড ইয়ারে জি উঠেছি। মিস। এটা কিন্তু কাউকে আমরা বাদ রাখিনি, সবাই কিন্তু পরীক্ষা ছাড়াই উঠেছো। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, এটা তোমাদের বন্ধুদেরকেও জানাবে, এবং আমার এখান থেকে তারা মেসেজ পাবে ইউটিউবে, তোমরাও মেসেজটা জানাবে। যারা প্রত্যেকটা ক্লাসে, মনে করো আমার ক্লাসে, আরেকটা সাবজেক্টের ক্লাসে আলাদা আলাদাভাবে 50%-এর কম উপস্থিতি থাকবে, তারা কিন্তু টেস্ট পরীক্ষায় বসতে পারবে না। ন্যূনতম 50% উপস্থিতি থাকতে হবে, 50-এর বেশি হলে ভালো হয়, কারণ 50 হলে ডেঞ্জার জোন। এরপরের দ্বিতীয় শর্ত, যে তোমরা যে যারা 50%-এর বেশি উপস্থিত হয়ে পরীক্ষাতে বসবে, পরীক্ষা কয়টা বিষয়ের উপর তোমরা কি জানো?
না মিস 13টা বিষয়, 13টা বিষয়ের উপর। মানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি নিয়ে মোট 13টা বিষয়। 13টা বিষয়ের উপর পরীক্ষা হবে এবং প্রত্যেককেই 13টা বিষয়ে পাশ করতে হবে। একটা বিষয় ফেল করে যে স্যারের রুমে যাবে এইরকম কোনো সুযোগ এবছর পাচ্ছ না তোমরা। কাজেই তোমরা এখন থেকে সেইভাবেই প্রিপেয়ার হবে। আরেকটা কথা, যে তোমরা যখন আমার সাথে বা কোনো টিচারের সাথে কথা বলবে, সেটা শোভনীয় হচ্ছে ক্যামেরার সামনে আসো, ক্যামেরার সামনে এসে কথা বলো। তোমরা অনেকেই সেটা করছো, ভালো লাগছে। যে যতটুকু সম্ভব পারো, যে ক্যামেরার সামনে এসে কথা বললে হয় কি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, তাই না? আমি তো ক্যামেরার সামনে আসতে পারছি, তোমরা কেন আসবে না? পড়াটা যখন ধরবো, নাম ধরে ধরে পড়া ধরবো, তখন তোমরা ক্যামেরার সামনে এসে। নেট কানেকশন চলে গিয়েছিল। ম্যাম রোল 102 ম্যাম আমাকে মেসেজ দিয়েছিল ম্যাম, ওর নাকি নেট প্রবলেম, ঢুকতে পারছে না। বলেছে আমাকে। আচ্ছা, আর কে কে এখন অ্যাবসেন্ট রয়েছে? মোহাম্মদ হাফিজ 102, মারুফ 63, রোল 63। আচ্ছা, যে কথা বলতে বলতে নেটটা চলে গেল। হ্যালো, এখন আর নেট যাওয়ার ভয় নেই, কারণ আমি ওই মোবাইলে নেট কিনে নিয়েছি, বোধহয় বাসায় নেট নাই। যা হোক, তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়ে আজকে বলতে চাচ্ছিলাম, যে রেনেসাঁ সম্পর্কে বলবো, তার আগে ওই কথাগুলো বলতে বলতে নেট চলে গেল। যে দ্বিতীয় কথা বলছিলাম, যে যারা 50%-এর বেশি উপস্থিত থেকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে অবশ্যই 13টা বিষয়ে পাশ করতে হবে। কারণ তারা যদি পাশ না করে, কোনো একটি বিষয়েও যদি ফেল করে, স্যার বলে দিয়েছেন আমাদের সাথে মিটিং করে, যে কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ আসলেও স্যার তাদেরকে বোর্ডে যেতে দিবেন না, এবং যদি 3 জনও পাশ করে তো 3 জনকেই তিনি পাঠাবেন। এটা খুব কঠোর ডিসিশন হয়েছে। আশা করি তোমরা এখন থেকেই প্রিপেয়ার্ড হবে। এখন পরীক্ষা সেটা অনলাইনেই হোক আর আমাদের স্কুলে বসেই হোক, সেটা পরিস্থিতি বলে দেবে কি ধরনের পরীক্ষা হবে। এটা নিয়ে আমাদের টেনসড হওয়ার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আলাদা আলাদা 100 করে হবে। বুঝতে পেরেছো? এবং এই ইয়েটা আমি কালকেও তোমাদের ক্লাসে আমার যে দায়িত্বে আমি যাদের আছি তাদেরকে ফোন করেছিলাম। শোয়েবও আমার দায়িত্বের মধ্যে আছে, কিন্তু শোয়েব ক্লাস করে বলে ওকে আর ফোন করিনি। তো যা হোক, আমরা আমাদের মেসেজটা দিতে পেরেছি এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে মেসেজটা দেবে। আর ভর্তি না হলে তো কথাই নেই, ভর্তি না হলে কোনো কথা নেই, দ্রুত অফিসে যোগাযোগ করবে। এখন আমরা চলে আসি, সবাই বের করো যে শিল্প বিপ্লবের কারণসমূহ। এটা আমার বইয়ে 5 পৃষ্ঠায় আছে, দেখো তো তোমাদের সাথে মিল আছে কিনা। 5 পৃষ্ঠা আছে শিল্প বিপ্লবের কারণসমূহ। এখানে শিল্প বিপ্লবের কারণ দেখো কয়েকটি বিষয় আছে, তার মধ্যে একটু পরের পৃষ্ঠা বের করো, যেটা আমাদের জন্য আজকে খুব আগে যেটা পড়া জরুরি। পরের বিষয়গুলো পরে পড়বো। দেখো 7 পৃষ্ঠায় আছে নবজাগরণ। নবজাগরণ একটা কথা আছে, এটা পরীক্ষা থাকে, যে নবজাগরণের ইংরেজি প্রতিশব্দ কি। সবাই একটু ওই নবজাগরণের পাশে লিখে নাও রেনেসাঁ। রেনেসাঁ, রয়েকারে রে। বানানটা একটু বলবেন? হ্যাঁ, ইংরেজিও বলবো, বাংলাও বলবো, কারণ দুটোই পরীক্ষায় থাকে। রেনেসাঁস বা রেনেসাঁ, আমরা যখন উচ্চারণ করি তখন বলি রেনেসাঁ। নবজাগরণের ইংরেজি রেনেসাঁ। বাংলায় লেখো রয়েকার, দন্ত নয়েকার। সবাই লিখে নাও, বইয়ের পাশে লিখে নাও। তারপর দন্তস্বয় আকার, দন্তস্বয়ের উপরে চন্দ্রবিন্দু দেবে। দন্তস্বয় যেটা, সেটা চন্দ্রবিন্দু দেবে। রেনেসাঁ। এবার ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করবো। এবার ইংলিশ বানানটা একটু বলবেন? হ্যাঁ, ইংলিশ বানানটা লেখো, ব্র্যাকেটে লেখো আর ই এন এ আই। জি। আবার বলছি আর ই NAI এন এ আই ডাবল এস। এই বানানটা কিন্তু একটু ভিন্ন বানান। ডাবল এস লিখেছো? জি ম্যাম। এ, জি ম্যাম। এবার ডাবল এস এর পরে লেখো এ, ডাবল এস এর পরে লেখো এ এন সিই। এবার পুরো বানানটা আবার বলছি, আর ই এন এ আই ডাবল এস এ এন সিই, রেনেসাস বা রেনেসাঁ।
বাংলায় কিন্তু দন্তস্বর উপরে চন্দ্রবিন্দু হবে। এই রেনেসার বাংলা নাম হচ্ছে নবজাগরণ। রেনেসা বানানটা তোমাদের অবজেক্টিভে আসে যে নবজাগরণের ইংরেজি প্রতিশব্দ কি, একটা হলো রেনেসা, আর রেনেসার বানানটা কি। আমাকে রাব্বি বলো তো বানানটা কি লিখেছো? রোল 2। জি ম্যাম, RENAISSANCE। হ্যাঁ, অন্যরা বলো ওটা কি সঠিক আছে? মোস্তাকিম, রোল 54। ম্যাডাম। মিস জি ওকে, ম্যাম, সঠিক আছে। আচ্ছা। এখন আমি আগে একটু পড়িয়ে নিই যে রেনেসাটা কি। 15 শতকের পর থেকে, অর্থাৎ 1400 থেকে 1499 পর্যন্ত আমরা 15 শতক ধরি। তো এইটার পর থেকে ইউরোপের বেশিরভাগ দেশেই রেনেসার প্রভাব বাড়তে থাকে। কারণ ওই সময় রেনেসার প্রভাব মানে নতুন করে আবার জাগরণ। এই জাগরণের আগে সবকিছু স্থবির হয়েছিল, কোনো কিছুতে গতি ছিল না। কিসে গতি ছিল না? এই যে যখন 15 শতকের পর থেকে আসলো যে মানুষের মধ্যে একটা নবজাগরণ দেখা দিল, মানুষ কি করতে থাকলো? যুক্তিবাদ এবং মানবতাবাদে আবার নতুন করে উদ্বুদ্ধ হতে থাকে, উৎসাহী হতে থাকে। কারণ কি, যে এই সময়ের আগে পর্যন্ত মানুষ গির্জার একচ্ছত্র প্রভাবের কারণে তাদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চার পথ রুদ্ধ ছিল। তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারতো না। শুধুমাত্র গির্জায় যারা থাকতেন, পাদ্রী বা পোপ, যাজক যারা থাকতেন, এবং সমাজে রাজা, যে সমস্ত রাজা বা অভিজাত শ্রেণী ছিল, এরা ছাড়া আর যারা সাধারণ শ্রেণী ছিল, এদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার কোনো সুযোগ ছিল না। এরা মানে শুধু অন্ধভাবে ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ছিল। তো এই অবস্থার পরিবর্তন ঘটতে থাকে 15 শতকের পর থেকে। অর্থাৎ আবার মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চায়, ইতিহাস চর্চায়, দর্শন শিক্ষায় নতুন করে আবার তারা ধারণা লাভ করতে থাকে। এই সময় দেখা যায় শিক্ষা দীক্ষাও রাষ্ট্রের কাছ থেকে কোনোভাবে প্রণোদনা পায়নি। যখন গির্জার প্রভাব ছিল তখন রাষ্ট্র তাদেরকে কোনো সাধারণ মানুষকে শিক্ষা দীক্ষা জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনোভাবে কোনো সহযোগিতা করেনি। তবে রেনেসার ফলে কি হয়, এই যে আস্তে আস্তে নবজাগরণ বা নতুন করে নতুন উদ্যমে আবার সবকিছু শিক্ষার পথ প্রসারিত হচ্ছে, এইটাই হচ্ছে রেনেসা। এই রেনেসার প্রভাবে কি হচ্ছে, ইংল্যান্ডের 17-18 শতকে এসে দেখা যায় যে শিক্ষা, সংস্কৃতি, দর্শন, পদার্থবিদ্যা, রসায়নের মতো এই সমস্ত শিক্ষা ও বিজ্ঞানের বিষয়গুলো নিজস্ব জায়গা করে নেয়, এবং যার যার মেধা অনুযায়ী তারা এগুলো চর্চা করতে শুরু করে। এগুলো নিয়ে তারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তারা আবার সাধারণ মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করতে শুরু করে এবং নিজেদের মধ্যে চর্চা করা শুরু করে। এর ফলে কি হয়, শিল্প ও প্রযুক্তির যে তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞানের চর্চা নতুনভাবে গতি লাভ করতে থাকে। এইটাই হচ্ছে মূলত রেনেসা। আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি, সেখানে এই একই কথার একটু পুনরাবৃত্তি হবে, একটু মনোযোগ দিয়ে শুনবে যে রেনেসাটা আসলে কি। যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে রেনেসার প্রভাব ছিল এই কারণে, যেহেতু মানুষ তখন জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ পেয়েছিল এবং সেই অনুযায়ী নতুন নতুন আবিষ্কার, আবার নতুন করে পড়াশোনা করা, সেগুলো নিয়ে প্রায়োগিক দিক তারা ভাবতে সুযোগ পেয়েছিল, যে কারণে দেখা যায় অনেক কিছু আবিষ্কার করা সম্ভব হয়েছিল। কিন্তু এর আগে যখন নবজাগরণ ছিল না, গির্জার একচ্ছত্র আধিপত্য অনুযায়ী মানুষকে চলতে হতো, রাজার ইচ্ছা অনুযায়ী চলতে হতো, তখন জ্ঞান বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত ছিল না। সে কারণে তারা নতুন নতুন আবিষ্কারের দিকেও অগ্রসর হতে পারছিল না। কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে রেনেসার প্রভাব এই জন্যই রয়েছে যে ওই সময় মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চার পথ তাদের সামনে উন্মুক্ত হয়ে যায়। তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করে তারা বিভিন্ন ধরনের নতুন নতুন শিল্পের জন্য প্রয়োজনীয় আবিষ্কার করতে শুরু করে। এই যে আবিষ্কার, এই যে নবজাগরণ, এটা শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। এখন আমি কয়েকটা লাইন পড়বো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। একই কথা যে রেনেসাটা কি, যে রেনেসার প্রভাব কি ছিল শিল্প বিপ্লবের ক্ষেত্রে, যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে রেনেসা বা নবজাগরণের প্রভাব কম নয়। পূর্বে মানে এর আগে, রেনেসার আগে কি ছিল, গির্জার একচ্ছত্র প্রভাব ছিল, যে কারণে সমাজে মুক্তভাবে সাধারণ মানুষ তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারতো না, তাদের জ্ঞান বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত ছিল না। মানুষ শিক্ষা দীক্ষায় রাষ্ট্রের কাছ থেকে কোনো সহযোগিতা বা উৎসাহ পেত না। আর দেশের নাগরিকরা ছিল রাজার প্রজা। রাজার প্রজা সবসময় দেশের নাগরিকরা থাকে, কিন্তু তারা ছিল শোষিত প্রজা, তারা স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারতো না। এই রাজা নাগরিকদের তাদেরকে প্রজা হিসেবে দেখতো, অর্থাৎ রাজা নিজেকে প্রভু মনে করত এবং প্রজারা ছিল খুব সাধারণ, তাদের কোনো মতামতের বা মত প্রকাশের স্বাধীনতা তখন ছিল না। প্রজাদেরও যে শিক্ষা দীক্ষা এবং জ্ঞানী হওয়ার প্রয়োজন আছে তা রাজারা তখন মনে করতেন না। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো?
জি ম্যাডাম। কথাগুলো জি কি ম্যাম। কঠিন লাগছে? না না ম্যাম। ম্যাডাম। আচ্ছা, তার মানে রাজাদের কি চিন্তা ছিল? রাজারা মনে করতো যারা অভিজাত শ্রেণী, যারা রাজা, তো শুধু তারাই জ্ঞান বিজ্ঞান চর্চা করবে, শিক্ষা দীক্ষা শুধু তাদের জন্য, অর্থাৎ সমাজের মাত্র একটা বিশেষ শ্রেণীর জন্য জ্ঞান বিজ্ঞান চর্চা, আর সাধারণ শ্রেণীর জন্য কোনো সুযোগ ছিল না। আসলে এইভাবে কি একটা দেশ, জাতি, সমাজ চলতে পারে? জ্ঞান বিজ্ঞান না চর্চার ম্যাম। পথ বন্ধ করে কখনোই অগ্রসর হওয়া যায় না। তো এরকম অবস্থা ছিল, যুগের পর যুগ প্রজারা প্রজায় থেকে যেত। তার মানে তারা যেহেতু জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারছে না, আধুনিকের কোনো সুযোগ তারা পাচ্ছে না, আধুনিক আয়নও ঘটাতে পারছে না, কাজেই তারা ওই মানবেতর জীবন যাপন করছে। যুগের পর যুগ তারা প্রজায় থাকছে, আর অভিজাতরা অভিজাতই থাকছে। রাষ্ট্রের এই ধরনের সীমাবদ্ধতার কারণে প্রজারা বিকশিত হওয়ার বা সচেতন হওয়ার কোনো সুযোগ পায়নি। স্বাভাবিকভাবেই আগে একটা সময় কি ছিল, আমাদের বাংলাদেশে কি সবাই স্কুলে যেত? প্রাথমিক বিদ্যালয়েও কিন্তু অনেক পরিবার থেকে যেত না, তাই না? কিন্তু এখন সরকারের নানা পদক্ষেপের কারণে মানুষ কিন্তু আর কিছু না, প্রাইমারি স্কুলে সব বাড়ি থেকে বাচ্চারা যাচ্ছে না? এটা তো তোমরা খেয়াল করেছো গ্রামে? আর শহরের জি কথা তো ম্যাম। মানে বলার অপেক্ষা রাখে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে সরকার আসছে, সেই সরকার বা যে সরকার আছে তারা হচ্ছে শিক্ষা দীক্ষায় সচেতন করতে জনগণকে তারা আগ্রহী। কিন্তু যে রাজারা পূর্বে ওই সময় নবজাগরণের আগে ছিলেন, তারা কিন্তু জনগণকে এই সুযোগ দিতে চাননি। তাই বছরের পর বছর তাদের একরকম অন্ধকারেই, অসচেতনভাবেই তাদের জীবন কেটেছে। কিন্তু 15 শতকের পর থেকে দেখা যায় ইউরোপের বিভিন্ন দেশে রেনেসাঁ সৃষ্টি হয়। রেনেসাঁ মানে নবজাগরণ। আস্তে আস্তে করে এটার পরিবর্তন হয়। সব দিন কিন্তু একরকম থাকে না, পরিবর্তন অবশ্যম্ভাবী সমাজে। বিভিন্ন আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের বিকাশ, পারিপার্শ্বিকতার ফলে মানুষ কি শিখতে শুরু করে? যুক্তিবাদে বিশ্বাসী হতে শুরু করে। মানুষ যুক্তি দিয়ে, তর্ক দিয়ে নতুন করে কিছু সৃষ্টির চেষ্টা করে। মানবতাবাদ তখন বড় হয়ে দেখা দেয়, তারপর সচেতন হয়ে ওঠে। এই সময় দেখা যায় পারিবারিক ও সামাজিক উন্নয়নেও মানুষ আস্তে আস্তে উদ্বুদ্ধ হতে থাকে। রেনেসাঁর প্রভাবে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে 17-18 শতকে কি হয়, যে শিক্ষা, সংস্কৃতি, দর্শন, পদার্থবিদ্যা, রসায়ন, এই সমস্ত ক্ষেত্রে যে জ্ঞানের দ্বার আবার উন্মোচিত হতে থাকে। অর্থাৎ বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে মানুষ সবকিছু বোঝার চেষ্টা করতে থাকে। এই যে একটা সুযোগ তৈরি হয় মানুষের মধ্যে, এটার কারণে নবজাগরণ ঘটতে সুবিধা হয়। মনে করো এতদিন আমরা কিভাবে ক্লাস করতাম? আমরা কি কখনো ভেবেছি যে, আমি তো অন্তত কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা বাসায় বসে তোমাদের সাথে মিট করব, তাই না? তোমরাও নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভাবোনি। কিন্তু এই যে এখন একটা পরিস্থিতি হয়েছে করোনা, আমরা ঘর থেকে বের হতে পারছি না, কিন্তু পড়াশোনা তো থেমে থাকবে না। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা কি করছি, আবার অনলাইনে চলে যাচ্ছি, তাই না? এটা হচ্ছে সময়ের দাবি, এটা আমরা জোর করে করিনি। কিন্তু যদি এখন করোনা না থাকতো, আমরা স্বাভাবিক নিয়মেই, যেটা এত বছর চলে এসেছে, যে আমরা কলেজে যেতাম, তোমরা আসতে, তোমাদের সাথে দেখা হতো, বা সামনাসামনি যে একটা সাক্ষাৎ সেটা হতো। কিন্তু এখন পরিস্থিতির কারণে সেটা হচ্ছে না। কিন্তু এই যে সময় উপযোগী সিদ্ধান্ত, যদি এই সিদ্ধান্ত আমাদের না দিত যে না, যেভাবে আছে সেভাবে চলবে, ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমরা তো মানে লাভবান হতে না, বা আমিও তো তোমাদের সাথে আলোচনা করতে পারতাম না। নিয়ম হতে হবে, আইন হতে হবে, তাহলে সেই আইনগুলো কিভাবে হবে? যুক্তিবাদী হতে হবে, তাই না? যেগুলো বিজ্ঞানের জি আলোকে ম্যাম। মানুষকে সহযোগিতা করবে, মানুষের জ্ঞান চক্ষু খুলে দিবে এবং সচেতন হতে সহযোগিতা করবে, এবং সমাজের মানুষ যেটাতে পজিটিভ দিক দিয়ে উৎসাহিত হবে। সেটাই হচ্ছে নবজাগরণের বিশেষ দিক। কারণ কেন নবজাগরণ বলছে, নতুন করে কেন জাগরণ হচ্ছে? যে তার আগে পর্যন্ত মানুষ গির্জার একচ্ছত্র আধিপত্য ছিল। এটা কিন্তু ইউরোপের কথা বলছি। ইংল্যান্ড কোন মহাদেশে মনে আছে? ইউরোপ। ইউরোপ। ইউরোপ মহাদেশে ইংল্যান্ড। আমরা কিন্তু এখন ইউরোপ ইউরোপের মহাদেশ। ইতিহাস পড়ছি। তো সেই ক্ষেত্রে মানুষের যে আবার সেই অবস্থা থেকে সরে এসে নতুন নতুন জ্ঞান বিজ্ঞান চর্চার পথ যে তারা প্রশস্ত করতে পারলো, এটাই হচ্ছে নবজাগরণ। এবং এরপরে তারা কি করলো, যে এই নবজাগরণ মানুষকে মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে তাদেরকে মুক্তির আলো দেখালো, মুক্তির সন্ধান দিল। ফলে শিল্প প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনটা শিল্প বিপ্লব সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখেছিল। আরেকটা কথা, তোমাদের গতকাল আমি একটা বইয়ের কথা বলেছিলাম, সবার কি মনে আছে বইটার নাম? জি ম্যাডাম। আচ্ছা, তো তোমরা এক সপ্তাহের মধ্যে বইটা কিনে ফেলো। আগামী সপ্তাহে আমি বইটা হচ্ছে যে ওই বইটা আর এই বইটা মিলিয়ে দাগিয়ে দাগিয়ে পড়াবো তোমাদেরকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা একসাথে এক একটা অধ্যায়, না হলে ওই শেষ হয়ে গেলে আবার নতুন করে ওই বইটা হাত দিতে তোমাদের ডিস্টার্ব হবে, সমস্যা হবে। দুটো মিলে আমরা পড়বো, ঠিক আছে? এখন আমরা একটু বলবো যে
বাদ বাকি যে বিষয়গুলো আছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ, এটা কিন্তু বড় প্রশ্ন আকারে আসে। সবাই খেয়াল করো, কালকের প্রশ্নে এটা কয় নাম্বার প্রশ্ন ছিল যে শিল্প বিপ্লবের কারণ? কালকে কয়টা প্রশ্ন লিখেছিলাম না? এটা কত নম্বর প্রশ্ন ছিল? 3 নম্বর। 3 নাম্বার প্রশ্ন ছিল। তারপরে কোন প্রশ্ন ছিল? তারপর ছিল প্রাক শিল্প বিপ্লব। প্রাক শিল্প বিপ্লব কি? প্রাক শিল্প জি। বিপ্লব কি ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক অবস্থা নাকি? না না না, হ্যাঁ জি জি জি, রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা কেমন ছিল? এটা কি শিল্প বিপ্লবের আগে না পরে? প্রাক শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের পরে ম্যাম। পরে। একটা হচ্ছে ম্যাম আগে, শিল্প একটা বিপ্লবের হচ্ছে পরে। দুটাতেই ছিল না, প্রাক পরে। উত্তর দুটাতেই আর্থসামাজিক কেমন ছিল? আচ্ছা, আমরা সবগুলোই পড়বো। একটা হচ্ছে শিল্প বিপ্লব উত্তর মানে পরে, আর প্রাক শিল্প বিপ্লব মানে শিল্প বিপ্লবের আগে। আর কারণ সমূহ কিন্তু আমরা সুন্দর করে পরীক্ষায় লিখবো, কারণ এটা কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন আকারে থাকে। তো এখানে আছে অর্থনৈতিক ও কারণগুলো তো অনেক বড় বড়, মাত্র 5টা হলে হ্যাঁ, অনেক বড় 5টা কারণ হলে হবে। গুলো তবে তোমরা তো এত বড় লিখতে পারবে না, তোমরা এর ধারণা লিখবে। তোমরা এটা তো মুখস্থ করে লেখা সম্ভব না, সম্ভব? এটা তোমরা ধারণা লিখবে। যেমন নবজাগরণ আমি যেটা না, বললাম, এটা লাস্টে তোমরা লিখবে, এটা লাস্টের পয়েন্টে লিখবে। কিন্তু এই জায়গাটা ভালো করে পড়বে, কারণ এইটা আসে যে রেনেসাঁ বা নবজাগরণ বলতে কি বোঝো, আলাদাভাবে আসে 2 নাম্বার প্রশ্ন। এটা তোমরা খাতায় লিখে ফেলো। তোমরা সাবজেক্টিভ খাতা আলাদা করেছো না? না হলে কিন্তু পরে খুঁজে পাবে না। এই যে আজকের ক্লাসটা করছো, প্রতি ক্লাসে প্রতি সাবজেক্টের তারিখ দেবে যে আমি এই সাবজেক্টের ক্লাস এত তারিখে করলাম এবং এই পড়া ম্যাডাম দিয়েছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে যে তোমার সাবজেক্টিভ খাতা থাকবে, সেই খাতায় তুমি পড়াটা বা প্রশ্ন যা যা দিব সেগুলো তুলে রাখবে। আচ্ছা, তাহলে তোমরা 2 নাম্বার প্রশ্নের জন্য লেখো যে রেনেসাঁ বা নবজাগরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা কিন্তু 2 নাম্বারে থাকে। আর হচ্ছে শিল্প বিপ্লবের কারণ সমূহ, এটা তোমরা 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট যাই লিখো, এমন ভাবে লিখবে, 5টা পয়েন্ট লিখলে ভালো হয়। এমন ভাবে লিখবে যেন তোমার সময়ের সাথে সঙ্গতি থাকে, প্রশ্নের সাথে সঙ্গতি থাকে। তবে এটা তো মুখস্থ করা সম্ভব নয়, এটা তোমরা একটু ধারণা নিয়ে লিখবে যেন আমাদের বইয়ের সাথে মিল থাকে। মিল না থাকলে কিন্তু বা কারণ কি? অর্থনৈতিক সামাজিক কারণ, বাণিজ্যিক একটা বিপ্লব, প্রযুক্তির উদ্ভাবন। আজকে যেহেতু সময় অনেকটা কমে এসেছে, তোমাদেরকে নিজেরাই তোমরা দুটো জিনিস পড়বে বাসায়। কালকে আবার নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা হবে। একটা হচ্ছে শিল্প বিপ্লবের কারণ সমূহ, এটা বড় প্রশ্ন আকারে পড়বে। এবং সেই সাথে আরেকটা বিষয় পড়বে, দেখো 7 পৃষ্ঠা বের করো, শিল্প সম্পর্কিত আবিষ্কার, অনুচ্ছেদ 3, এটা তো মিল আছে। শিল্প সম্পর্কিত আবিষ্কার সমূহ এখানে যেভাবে পড়বে সেটা হচ্ছে, যেমন লেখা আছে বস্ত্র শিল্পে, বস্ত্র শিল্প, এখানে ইংল্যান্ডে প্রথম শিল্পের বিপ্লব ঘটে বস্ত্র খাতে, এটা আন্ডারলাইন করো, কারণ এটা অবজেক্টিভে থাকে যে ইংল্যান্ডে শিল্পের বিপ্লব ঘটে কোন খাতে? বস্ত্র খাতে। হ্যাঁ, এটা আন্ডারলাইন করে রাখো। এখন তোমরা এই জায়গাটা কিভাবে পড়বে, এখানে তোমরা প্রত্যেকটা লাইন পড়বে, সাল তারিখ যেগুলো আছে, আবিষ্কার সমূহ আছে, আন্ডারলাইন করে করে পড়বে। পড়ার পরে খাতা এগুলো তুলবে। যেমন ধরো এই যে একটা প্রশ্ন বললাম যে ইংল্যান্ডে প্রথম শিল্পের বিপ্লব ঘটে কোন খাতে, তুমি এই প্রশ্নটা লিখে নিচে কি লিখবে? বস্ত্র খাতে। আমি এইভাবে ক্লাসে পড়াতাম না, হোমওয়ার্ক দিতাম না ক্লাসে, মনে আছে? তো এইগুলো খাতায়, সাবজেক্টিভ খাতায় তুলবে। কোন পর্যন্ত তুলবে? দেখো এখানে আছে 11 পৃষ্ঠা পর্যন্ত, 11 পৃষ্ঠা পর্যন্ত। যে অন্যান্য গুরুত্বপূর্ণ আবিষ্কার দেখেছো, টেলিগ্রাফ যন্ত্র, টেলিগ্রাফ যন্ত্র দেখেছো? জি ম্যাম, টেলিগ্রাফ যন্ত্র, টিভি। হ্যাঁ, এই টেলিগ্রাফ যন্ত্র, এই যে বিভিন্ন যন্ত্র, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমরা খুঁটিনাটি জ্ঞান রাখবে, কারণ এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে অবজেক্টিভে। এটা না পারলে কিন্তু পরীক্ষায় ভালো করা যাবে না। অবজেক্টিভের জন্য খুব ভালো করে পড়তে হবে। এবং এখান থেকে আর কি কি পড়তে হবে সেটা ওই বইটা কেনার পরে ওখান থেকে আমরা সঠিক যেইগুলো, সবকিছু তোমরা কিন্তু দাগাতে পারবে না ওই লাল বইটা থেকে। সবুজ বইটায় যা যা আছে সব সুন্দর করে পড়বে, আর লাল বইটা থেকে আমি দাগিয়ে দিব যে কোথায় কোথায় তোমরা পড়বে। এই দুটোর সংমিশ্রণে তোমরা খাতায় একটা কি করবে, অবজেক্টিভ করে রাখবে এই জায়গা থেকে, যে শিল্প সম্পর্কিত কি কি আবিষ্কার ইংল্যান্ডে ওই সময় হয়েছিল।
ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে তোমরা এমন ভাবে নবজাগরণ পড়বে যেন মুখে আমাকে বুঝিয়ে দিতে পারো, মনে থাকবে? আর শিল্প বিপ্লবের কারণ, ধরো আমি কাউকে জিজ্ঞেস করলাম যে প্রযুক্তির উদ্ভাবন শিল্প বিপ্লবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4-5 লাইন আমাকে বোঝাতে পারবে না? পারবে? এইভাবে পড়বে যেন আমাকে বোঝানো যায়, তার মানে তুমি নিজেই বুঝেছো। হ্যাঁ, এরপরে আছে আমরা পরে পড়ব যে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের কি অবস্থা হলো, সেগুলো আমরা পরের ক্লাসে পড়ব। তাহলে আমরা রেনেসাঁটা শিখেছি, তাই না? আর একটি দেশে শিল্প বিপ্লব হওয়ার জন্য যে কতগুলো শর্ত প্রয়োজন, এগুলো কি গতকাল যে পড়া দিয়েছিলাম তোমরা পড়েছিলে? জিসান শুভর ক্যামেরায় কি হয়েছে? 32 মেমোরি ক্যামেরার সমস্যা, ক্যামেরার সমস্যা অতি দ্রুত সমাধান করতে হবে, ক্যামেরার সামনে না আসলে আমরা পড়াতে পারবো না। আল মোস্তাকিম আছো? হ্যাঁ আছো। মোস্তাকিম, তুমি কালকে পড়েছিলে শিল্প বিপ্লবের শর্তসমূহ? কালকে ক্লাসে ছিলে? তো সেখানে তুমি কি বলতে পারবে যে শর্ত কি কি পয়েন্ট তুমি পড়েছো? না দেখে বলতে পারবে? তেমন ভালো করে পড়া হয়নি। না, এটা তো ঠিক করনি, কারণ এটা তো পরীক্ষায় থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শিল্প বিপ্লবের শর্ত সমূহ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ক্লাসে কিন্তু একটু বেশি পড়া থাকলো সবার জন্য। এই শর্ত সমূহ প্রাক শিল্প বিপ্লব ইংল্যান্ডের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ আবিষ্কার পর্যন্ত ভালো করে পড়বে, যতগুলো অবজেক্টিভ করা যায় করবে। আমার সামনে ক্যামেরার সামনে আমাকে খাতা দেখাবে, ঠিক আছে? এবং তারিখ দিয়ে রাখবে। এই তারিখটা আগামী বুধবারে যেহেতু ক্লাস হবে, আমরা আগামী বুধবারে এই তারিখটা দিয়ে রাখবে যে ওই বুধবারে আমি এই খাতাটা দেখব, মনে থাকবে। আর বইটা সবাই কিনে ফেলবে। আমি কিন্তু পড়া জিজ্ঞেস করব, এখন থেকে প্রথম 10 মিনিট পড়া জিজ্ঞেস করা, সমস্যার সমাধান করা, তারপরে 20-25 মিনিট হচ্ছে লেকচার, তারপরে আবার ওই লেকচারের উপর প্রশ্ন, এইভাবেই ক্লাস চলবে, ঠিক আছে? আর তোমাদের যে সব বন্ধুরা ক্লাস করছে না, তোমাদের সাথে যোগাযোগ আছে, আমরা তো ফোন করেই যাচ্ছি, তাদেরকে বারবার অ্যালার্ট করো, না হলে তারা কিন্তু টেস্ট পরীক্ষায় বসতে পারবে না। বুঝতে পেরেছো? গতকালকে বলেছিলেন ম্যাম লেটার মার্কস আর পাশের বিষয়টা, ম্যাম ওইটা যদি আজকে একটু ক্লিয়ার করতেন। এখন আমার তো লাইন কেটে গেছিল, সময় কি পাবো এটা বলতে? হ্যাঁ, 4 মিনিট আছে। সেখানে তোমরা আগে আমাকে বলবে যে কারা কারা ভালো করতে চাও। না, এখানে আমি বলেছি যে এখানে লুকানোর কিছু নেই, তাই না? যে এই সাবজেক্টের উপরে কার কার ইচ্ছা আছে যে ম্যাডাম আমি খুব ভালো করতে চাই, আমার ইচ্ছা আছে। চেষ্টা তো আগে করতে হবে, তারপরে তো নাম্বার উঠবে, তাই না? কার কার ইচ্ছা আছে বলো, আমি তাদের রোলগুলো একটু আলাদা লিখে রাখবো যে কে কে এই সাবজেক্টের উপর ভালো করতে চায়। নিউ সেকেন্ড ইয়ার কার কার ইচ্ছা আছে? আচ্ছা, আমি রোলগুলো লিখবো। নিউ সেকেন্ড ইয়ার ইতিহাসে ভালো করতে চায়। হ্যাঁ বলো, রোলগুলো বলো। 98। 2 নম্বরে কার রোল দিব? রোল 4। হ্যাঁ, পারভেজ মৃধা। 63। আচ্ছা, হাফিজ 49। আমি রোল 1 তো জানি, আমার অনেকের সমস্যা করে আসতে পারে। আচ্ছা, ওই যে শেখ সাদি আছে না, শেখ সাদির সাথে তোমাদের যোগাযোগ আছে? ওর রেগুলারই আসে ম্যাম, ওর ফোনটা অ্যান্ড্রয়েড ফোনটা নষ্ট হয়ে গেছে ম্যাম, এর জন্য ক্লাস করতে পারতেছে না। তো ওকে আমরা ইউটিউবে ছাড়বো, ওকে একটু বলো কষ্ট করে ইউটিউব থেকে একটু দেখে নিতে ক্লাসগুলো। হ্যাঁ, তো শেখ সাদিকে বলবে যে ওর রোলটাও আমি লিখে নিয়েছি, আমাকে বলছিল ওর রোলটাও কিন্তু আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কে আছে? ম্যাম রোল 2। রোল 2, হ্যাঁ রোল 2 এর কথাই ভাবছিলাম। রোল 2 তোমার উদ্দেশ্যে বলছি, তুমি একটু দুষ্টু আছো, কিন্তু আমার মনে হয় কি জানো, তুমি পড়লে পারবে। এটা আমার বিরাট একটা বিশ্বাস আছে তোমার উপরে। যে কোনো সাবজেক্ট, শুধু আমার সাবজেক্ট না, তুমি পড়লে কিন্তু অনেক ভালো করতে পারবে। তো আমার বিশ্বাসটা নষ্ট করো না, ঠিক আছে? মোস্তাকিম তুমি কি করতে চাও? ভালো করতে চাও না পাস করতে চাও? আমি শুধু পাস করতে চাই। পাস করতে চাও, এটা তোমার 4th সাবজেক্ট মনে আছে? মেন সাবজেক্ট। আচ্ছা, পাস করতে চায় হচ্ছে মোস্তাকিম, তাদের জন্য ব্যবস্থা করতে হবে, কিন্তু ফেল করা যাবে না, ঠিক আছে?
ফেল কোনোভাবেই ম্যাম হবে না। আমি না ভুলে গেছি আমার কোর্স সাবজেক্ট কোনটা, কি করে ও জানতে পারবো? ওটা ওইটা অফিসে জি আসলে পরে হ্যাঁ জানা যাবে, বা আমার আমার কাছে আছে, তোমাদের লিস্ট আছে, আমি দেখিয়ে দিতে পারবো। নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস আচ্ছা করো তাহলে আমার কাছে। ম্যাম কোর্স বইটা সামনের দিন দেখিয়ে দিন। হ্যাঁ আচ্ছা তাহলে তোমাদের আমি লিখে রাখবো কার কার ফোর্থ সাবজেক্ট, কার কার মেন সাবজেক্ট, আমি লিখে রাখবো, লিখে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম, তাহলে আচ্ছা একটু আচ্ছা। ভালো হয়। হ্যাঁ আমার কাছে আছে, ওই এটা আছে, আমি কাগজটা নিয়ে রেখেছি। তো ঠিক আছে, বোধহয় সময় আর বেশি নেই, 1 মিনিট 55 সেকেন্ড আছে। তার মধ্যে যেটা বলছি যে ম্যাম তোমরা রোল অন দিতে বলছেন, রোল অনের ম্যাম নেটের সমস্যা। রোল কত? ও আনসার মোহাম্মদ আলী ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে প্রেজেন্ট করে দিব, আর কি করব। ওর নেটের সমস্যা আর নেটের এখন। সমস্যা, নেট চলে গেছে, ওই জায়গায় কারেন্ট কাজ করে তো। ও আচ্ছা আচ্ছা, এখন যেটা বলছি, আমার ক্লাসে কিন্তু পড়া করে আসতে হবে। প্রথম শর্ত আমার ক্লাসে আসার, পড়া করে আসতে হবে, শালীন পোশাক পরে আসতে হবে, সুন্দর মতো যে জায়গাটাতে বসবে সেই জায়গাটা পরিচ্ছন্ন সুন্দর হবে, যেন দেখতে ভালো লাগে। আমি কি খারাপ জায়গায় বসেছি? আমার জায়গাটা আমি ক্লিন করে বসার চেষ্টা করেছি, তাই না? না অন্তত মিস, যতটুকু তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আর যা হোক হোক, কারণ অনেক সময় সময়ের অভাবে তোমরা হয়তো গুছিয়ে উঠতে পারো না, ঠিক আছে? যতটুকু জায়গা দেখা যাবে ততটুকু যেন ক্লিন থাকে, কারণ এটা ইউটিউবে যাবে, তোমাদের সবাইকে এভাবেই দেখা যাবে, ঠিক আছে? আর আমার শর্ত হলো প্রথমেই ক্লাসে পড়া করে আসতে হবে, আর উপস্থিত থাকতে হবে। ম্যাম জি হুম, মিস। হ্যাঁ বলো। নেটের সমস্যা ছিল তাই বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, ম্যাম প্রফুল লেমন আচ্ছা আচ্ছা, এটা ইউটিউবে দেখে নিও। আমার আচ্ছা ম্যাম, ইউটিউবে যে দেখবো, ইউটিউব চ্যানেলের নাম কি ম্যাম? ইউটিউব দিয়ে সার্চ চ্যানেলের নাম দিলে পাবো। এটা একটু, হ্যাঁ মোবাইলে তোমাদের মেসেজ গেছে না? মেসেজ গেছে তো, আচ্ছা মেসেজ থেকে বলে দিচ্ছি ইউটিউব চ্যানেলের নাম। এই ক্লাস অফ হয়ে যাবে, তাড়াতাড়ি নাও। ইউটিউব চ্যানেল হচ্ছে rplsc.edu.bd002 rplsc, আমি বলি তোমরা একটু শোনো, rplsc